এখন আমরা নেক্সট যে টপিকে যাচ্ছি রিসোর্স টপিকে। হ্যাঁ, এইখানে আসলে রিসোর্স মানে আমরা অনেক আগে থেকে রিসোর্স বলতে কিন্তু দুইটা জিনিস বারবার বলেছি। একটা হচ্ছে ফিজিক্যাল। হ্যাঁ ফিজিক্যাল রিসোর্স, যেটাকে আমরা ম্যাটেরিয়াল বলি বা ইকুইপমেন্ট, ফ্যাসিলিটিস, সবগুলোকে পিএমআই ফিজিক্যাল রিসোর্স বলে। আর আর অন্যটা হচ্ছে এইচআর কিংবা টিম ম্যান পাওয়ার। রিসোর্স, ম্যান পাওয়ার। যে কোনো কাজ করতে গেলে এই দুইটাই টাইপের রিসোর্স লাগে। হ্যাঁ, এর বাইরেও একটা রিসোর্স লাগে যেটাকে আসলে বলা হয় কস্ট টাইপ রিসোর্স, ডাইরেক্টলি টাকা। হুম। হ্যাঁ। এটা ট্রাভেল। কিরকম? ট্রাভেল, হ্যাঁ, যেমন ট্রাভেল করা, এটা কিন্তু ফিজিক্যাল রিসোর্সও না, আবার কিন্তু টিম রিসোর্স না। তো এই ধরনের রিসোর্সকে ডাইরেক্টলি টাকায় ক্যালকুলেট করা, কস্ট। ট্রাভেল করতে কত লাগবে, বা আপনি রেন্ট নিলেন কোনো কিছু, সেটাও কিন্তু, হ্যাঁ, সেটাও কিন্তু আপনার করতেছে এই টাইপের মধ্যে, রেন্ট ফি। যাই হোক, তো এই রিসোর্স নিয়ে আসলে প্ল্যানিং এখানে আমরা যেটা করব, এটা যদি আমরা একটু অ্যালাইন করি যে কোথায় কোথায় আছে, এটা আসলে আপনার পিএমবক্স 7 এর টিমের মধ্যে কিছুটা আছে টিম, তারপরে প্ল্যানের মধ্যে কিছুটা আছে প্ল্যান, তারপরে ওয়ার্কের মধ্যে কিছু আছে। যদি আমরা 7 এডিশনে আসি, তাহলে রিসোর্স নামে একটা চ্যাপ্টারই আছে, 7 এডিশন রিসোর্স চ্যাপ্টার, নলেজ এরিয়া, তাই না? একটা নলেজ এরিয়া আছে রিসোর্স নামে, সেখান টপিক গুলো এখানে আমরা কভার করবো। আর ওই টপিকে কিন্তু রিসোর্স ফিজিক্যাল এবং হিউম্যান রিসোর্স দুইটাই করা হয়েছে। আর এই যে রিসোর্স শুধু তো প্ল্যান করলে হবে না, রিসোর্স গুলো কিভাবে আমরা প্রকিউর করবো, সেই প্রকিউরমেন্টটাও আমরা এই সেকশনে আলোচনা করবো। প্রকিউরমেন্ট, এই প্রকিউরমেন্টের আলাদা একটা নলেজ এরিয়া কিন্তু পিএম বক্সিং সেশনে আছে, আলাদা নলেজ এরিয়া। আর 7 এডিশনের প্রকিউরমেন্ট নামে কোনো আলাদা কিছু নাই। এটা দেখবেন আপনার ওই যে প্ল্যানিং এর মধ্যে আছে, ওয়ার্কের মধ্যে আছে, তারপরে ডেলিভারি। হ্যাঁ, তিন জায়গাতে দেখবেন একটু একটু করে প্রকিউরমেন্ট নিয়ে আলোচনা আছে। প্ল্যানের জায়গায় প্ল্যান প্রকিউরমেন্ট নিয়ে আলোচনা আছে, কিভাবে প্রকিউরমেন্ট করবেন আপনি। প্রকিউরমেন্ট মানে পারচেস করা আপনার প্রজেক্টে। যে ফিজিক্যাল বলতেছি, এটা তো আসলে বাইরে থেকে কিনতে হবে, বিভিন্ন ভেন্ডর সাপ্লাইয়ের কাছ থেকে, কারেক্ট। কন্ট্রাক্টরের কাছ থেকে, ঠিকাদারের কাছ থেকে, বাংলায় সরকারি জায়গায় ঠিকাদার। তো সেটা আসলে কিভাবে করবো সেটা প্ল্যানে আছে। আর আরেকটা হচ্ছে প্ল্যান করার পরে কন্ডাক্ট প্রকিউরমেন্ট, সেটা আলোচনা আছে দেখবেন 7 এডিশনের ওয়ার্কের মধ্যে। খুবই সামান্য আলোচনা, ওটা পড়ে কিছু বুঝবেন না, আসলে একটু পড়তে হবে 6 এডিশন কিংবা আপনার ওই যে ইয়া থেকে, প্রকিউরমেন্টটা আপনার 6 এডিশন থেকে পড়তে হবে। কিংবা আমি অনেককে সাজেস্ট করি, প্রকিউরমেন্টটা যাদের কম নলেজ আছে প্রকিউরমেন্ট নিয়ে, কাজ করার অভিজ্ঞতা কম, তাদের আসলে প্রকিউরমেন্টটা পড়তে হবে রীতা মালকাহির বই থেকে। তাহলে ভালো আপনি হ্যান্ডেল পাবেন আর কি, রীতা মালকাহির বই থেকে। হ্যাঁ, রীতা মালকাহির বই কি আপনাদের দিয়েছি সফট কপি? রীতা মালকাই পিএমপি পরীক্ষার প্রিপারেশনের একটা বই আছে, খুবই পপুলার বই, ওয়ার্ল্ডের নাম্বার 1 পিএমপি প্রিপারেশন বই আর কি। হ্যাঁ, রীতা মালকাই। স্যার এটা দেওয়া হয় নাই স্যার। তাহলে ওটা দেবো আপনাদের, ওটা আসলে 11th এডিশন আমার আমি কাছে। আমি এটা নিয়েছি 10th এডিশন রিটা মার্কি এই বইটা। 10%। জি। লেটেস্ট আসলে ইয়া ছিল 11টা, 11 জি। ভার্সনটা ছিল। এটা কই পেলে, কোথা থেকে পেলে? আমি এটা এখানে ইউকে তে ইয়া থেকে ইবে থেকে অর্ডার করে কিনেছি। তাই এটা কি 10 না 11 দেখেন তো। এটা 10th, 10th। 10th লেখা, আচ্ছা 11 জি। কেনা দরকার ছিল, 11 লেখা। যাই হোক, তাহলে এই এই এডিশনটা আমার কাছে আছে। হ্যাঁ, এটা আপনাকে দিয়ে দেবো, ওটা অনেক বড় বই। অনেকে আসলে আমরা আগে রিতার বইটা ম্যান্ডেটরি বলতাম, পড়তেই হবে নাহলে পাশ করা যাবে না। এখন আসলে একবারও রিতার বই আগে আপনাদের বলি নাই, কারণ রিতার বই পড়তে গেলে আবার পড়াই হবে না, কারণ ওটা প্রায় 650 পেজের মতো বই। একাই হুম, পেয়ে সমান বই। হ্যাঁ। তা আমি আসলে আমার লেকচার ফলো করলে আপনি রিতার সবকিছু বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ স্যার। আর যদি তারপরে অনেকে পড়ে, অনেকে কিন্তু পড়ে, আমার দুই একটা স্টুডেন্ট সিলেবাস অনেক বড় স্যার, এর মধ্যে পড়া অনেক কষ্ট হয়ে যাবে। ফুল পড়ে, সেটা আমার দরকার নেই মনে হয় এখন। আর এখন যে পিএম এর যে আমরা স্লাইড গুলো দেখলাম, এটা আসলে অনেক অনেক রিসোর্সফুল, অনেক কিছুই কভার করছে, যেটা আগে পিএম এর এতে ছিল না, তখন রিতা না পড়ার উপায় ছিল না। এখন দেখবেন যে রিতার চেয়ে অনেক বেশি জিনিস এখানে আছে আমাদের। পাওয়ার পয়েন্ট, এবং পাওয়ার পয়েন্টের নোট তো আপনাদের দিয়েছি তাই না, স্লাইডের নোট গুলো দিয়েছি তাই না, স্লাইড নোটস, মানে স্লাইডের পিছে যে নোট লেখা আছে, বুঝতে পারছি সবাই নাকি না? মনে হয় বুঝতে পারছে নাকি? রাইট তাই না, নোট। তাই তো, স্লাইড নোটস, এই যে স্লাইড গুলো, এই প্রতিটা স্লাইডের, এটা তো আমার আমার স্লাইড তাই না, ইনস্ট্রাক্টরের স্লাইড। তো পিএমআই কিন্তু এই প্রতিটা স্লাইডের নিচে আবার নোটও দিয়েছে, নোটস।
প্রতিটা স্লাইডের নিচে আছে, দেখবেন এই যে প্রচুর লেখা, রেফারেন্স, লিঙ্ক সব আছে, দেখছেন? দেখা যাচ্ছে না? না, যাচ্ছে স্যার। এটার কি কোনো স্লাইড ইয়ে দিয়েছি, পিডিএফ ফাইল প্রায় 750 পেজের মতো। কারণ এই যে এই স্লাইডটা আমি ক্লাসে আলোচনা করছি, সব তো আর সময় থাকবে না, কিছু কিছু ভুলে যাবেন, তাই না? এই নোটটা যদি সাথে থাকে তাহলে নোটটা পড়লে আপনি আসলে ইন্টারপ্রেট করতে পারবেন। নোটের মধ্যে অনেক ডিটেইল আছে। স্লাইডে তো আমরা সামারি রাখি, আর নোটে কিন্তু খুব ডিটেইল আছে পিএম। এই এটা স্লাইড গুলো আমাদের কি জন্য আমাদের দিয়েছে। দেওয়া হয়েছে আগে? স্লাইড তো দেওয়া হয়েছে, কিন্তু আমি বুঝতেছি না যে নোটসটা আপনার পেয়েছেন কিনা। আমি মনে হয় দিয়েছি, দেখেন তো একটু, না থাকলে আবার দিয়ে দেবো। আচ্ছা, আরেকবার একটু দিয়ে দিলে ভালো হয়। হুম হুম। তো এইটা পড়লেই যথেষ্ট। এখানে দেখবেন যে স্লাইডে তো সামারি আছে, আর এখানে ডিটেইল আছে। তো কোনো কিছু যদি এটা বুঝতে না পারেন, এখানে কিন্তু অনেক ডিটেল আছে নোটে। এটারই পিডিএফ ফাইল আপনাদের আমি আগে দিয়েছি, মোস্ট প্রবলি, না দিলে আবার দেবো। তো আমি আসলে পরে যখন পড়বেন আপনারা নিজেদের প্রিপারেশনের জন্য, তখন আসলে স্লাইড তো পড়বেনই, তার সাথে সাথে নোটস। হ্যাঁ, একই স্লাইডে দেখবেন এটাও আছে, নোটসও আছে। ফলে স্যার, আপনি, নোটসটা সম্ভবত নাই, আমি একটু চেক করলাম, হ্যাঁ, প্রত্যেক ক্লাসের আলাদা আলাদা করে রাখছিলাম। নাই না? ওটা পাই নাই স্যার। আচ্ছা, তাহলে আমি দিয়ে দেবো ওইটা। কিন্তু এখন আর এই স্লাইড যখন পড়বেন তখন আসলে ওইটা পাশে রাখলে আপনার পড়াটা আর কোনো গ্যাপ থাকবে না আর কি। হ্যাঁ, এবং এখানে আসলে সব রেফারেন্স দেওয়া আছে, একদম কোন ইউআরএল থেকে কোথায় কোথায় নেওয়া আছে সব রেফারেন্স। ঠিক আছে, তাহলে ওটা আমরা দেবো। তাহলে আমরা এই চ্যাপ্টার যেটা আমরা বলতেছি, এই চ্যাপ্টার কিন্তু আমরা বেশ একটু বড় চ্যাপ্টার হয়ে গেছে এই কারণে, কারণ এখানে আমরা প্রকিউমেন্টটাও কাভার করবো। ঠিক আছে, রিসোর্স এবং প্রকিউমেন্ট দুইটা কাভার করবো। সো আমরা একটু আগে বললাম যে পিপল এবং ইকুইপমেন্ট বা ফিজিক্যাল রিসোর্স, এই সবগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এবং আসলে পিএম বাই 6 এডিশন যদি আমরা বলি, এটা করার জন্য আসলে কয়েকটা প্রসেস বা স্টেপ আছে। হ্যাঁ, এই যে এই দুইটা হচ্ছে মেইন রিসোর্স নিয়ে। আর এখানে দেখেন একটু, এটা একটু বোঝা দরকার সবার। এখানে আমি একটু আলাদা করতেছি, দেখেন এই তিনটা আলাদা করলাম, আর লাস্টে একটা আছে, তাই না? এই দুইটা আসলে প্ল্যানিং এর জন্য, প্ল্যানিং এ প্রসেস গ্রুপে করা, প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট। প্রথম কাজ এটা, যে আমার কি কি রিসোর্স লাগবে, ফিজিক্যাল এবং হিউম্যান রিসোর্স, ম্যান পাওয়ার, সেটা আমাদেরকে বের করতে হবে। কি পরিমাণ লাগবে, কি কোয়ালিটি লাগবে, কি স্কিলের লাগবে, সবই আসলে প্ল্যান করতে হবে। সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে, এটা কোথা থেকে হয়? এটা কিন্তু আমি বলেছিলাম যে যে ডাব্লিউবিএস, ওয়ার্ক প্যাকেজ, তাই না? তারপরে টাস্ক, আমি এর আগে দেখেছিলাম যে টাস্কের মধ্যেই কিন্তু এই টাস্ক করতে কি কি রিসোর্স লাগবে, কি টাইপের লাগবে, কি কোয়ান্টিটি লাগবে। এবং আমরা অলরেডি টাস্ক সময় জানি, টাইম জানি, শিডিউল চ্যাপ্টার থেকে। এই চারটা যদি আমরা জেনে ফেলি, তাহলে আসলে আমরা রিসোর্স প্ল্যানিং ঠিক মতো করতে পারবো। টাস্ক থেকে কিন্তু বা ডাব্লিউপিএস থেকে কিন্তু রিসোর্স প্ল্যানিং করা হয়। এই গত লেকচারে, আগের লেকচারে আমি বলেছিলাম আর কি, আপনাদের হোয়াইট বোর্ডে বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে স্কোপ, শিডিউল, রিসোর্স এবং কস্ট হচ্ছে কানেক্টেড, একসাথে একসাথে করা যায়। হুম, করতে হয় আসলে, প্র্যাকটিক্যালি প্রজেক্ট যখন ম্যানেজ করবে আলাদা করার ওয়ে নাই। চারটা একসাথে না করলে আপনার প্রজেক্টের প্ল্যানিং ঠিক মতো হবে না। স্কোপ, শিডিউল, রিসোর্স এবং কস্ট, চারটা কানেক্টেড। আচ্ছা, তাহলে এই কাজটা কিন্তু আমি আপনাদের শিডিউল পড়ানোর সময় বলেছিলাম যে শিডিউলিং করার সময় আসলে প্রতিটা অ্যাক্টিভিটির রিসোর্স কিন্তু ফাইন্ড করতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু যদি আপনি কম এক্সপেরিয়েন্সের লোক লাগান তাহলে বেশি সময় লাগবে, আর যদি ভালো এক্সপার্ট লোক লাগান তাহলে কম সময় লাগবে। ফলে আমার রিসোর্সটা আগে জানতে হবে। এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স মানে, অ্যাক্টিভিটি মানে কি? এই যে টাস্ক, হ্যাঁ, এই টাস্ক করার জন্য কি কি রিসোর্স লাগবে, সেটাই প্রসেসটার নাম হচ্ছে এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স। তাহলে আমি প্রতিটা টাস্ক লেভেলে, প্রতি কাজ করতে কি ফিজিক্যাল রিসোর্স লাগবে, কি হিউম্যান রিসোর্স লাগবে, সব আমরা বের করে ফেলতে পারবো এখান থেকে। ঠিক আছে, এই দুইটা আসলে প্ল্যানিং এর কাজ। আর এই পরের তিনটা যেটা দেখতেছেন, একুয়ার টিম, ডেভেলপ টিম, ম্যানেজ টিম, এটা আসলে আমরা লেসন 4-5 কাভার করবো। তো এই তিনটা আসলে পুরাটাই হচ্ছে আমরা যে ম্যান পাওয়ার বললাম বা হিউম্যান রিসোর্স, তাদের আসলে তাদেরকে অ্যাকুয়ার করা। হ্যাঁ, ইঞ্জিনিয়ার কজন লাগবে, আর্কিটেক্ট কজন লাগবে, সিভিল ইঞ্জিনিয়ার কজন লাগবে, ইলেকট্রিক্যাল কজন লাগবে, হ্যাঁ, এমএপি কজন লাগবে, এরকম বিভিন্ন পদের লোকজনকে নিয়োগ দেওয়া আর কি, অ্যাকুয়ার করার পরে টিমটাকে ডেভেলপ করতে হবে। ডেভেলপ মানে কি? টিমের মধ্যে যাতে কি হয়, অ্যাজ এ টিম যাতে কাজ করি আমরা,
সেই ধরনের কোহেসিভনেস যাতে তৈরি হয়, এই জন্য অনেক এফোর্ট নিতে হবে, টিম বিল্ডিং করা, মোটিভেট রাখা লোকজনকে, হ্যাঁ, সেটা হচ্ছে ডেভেলপ টিম। আর ম্যানেজ টিম মানে হচ্ছে টিমকে এখন গাইড করা যাতে তারা প্রজেক্টের কাজগুলো করে প্ল্যান অনুযায়ী। এই তিনটা কাজ করা হয় রিসোর্সের এক্সিকিউশন লেভেল। হুম, ওই যে আমরা যেটা এক্সিকিউটিং গ্রুপ গ্রুপ বলি আর কি। এই তিনটা কাজ হচ্ছে এক্সিকিউশনের সময়। আর কন্ট্রোল রিসোর্স, এটা মনে রাখবেন, এটা কিন্তু মানুষ না, মানুষকে কন্ট্রোল করা যায় না। হুম, সেই কন্ট্রোল রিসোর্স ইজ টকিং অ্যাবাউট অনলি ফিজিক্যাল রিসোর্স। ফিজিক্যাল রিসোর্স, ইভেন ফিজিক্যাল কস্ট রিসোর্সের, ইনক্লুডেড। হ্যাঁ, সব ডিমান্ড এবং সাপ্লাই, যখন প্রজেক্টে যা লাগবে সেটা এনশিওর করাটাই হচ্ছে কন্ট্রোল রিসোর্সের কাজ। ঠিক আছে, কখন কোন ম্যাটেরিয়াল, কোন ইকুইপমেন্ট, কোন ফ্যাসিলিটি লাগবে, ডিমান্ড অনুযায়ী সাপ্লাই এনশিওর করা যাতে প্রজেক্টের কাজ স্মুথ চলতে থাকে, সেই কাজটাই হচ্ছে কন্ট্রোল রিসোর্সের কাজ। এই কন্ট্রোল রিসোর্স হচ্ছে মনিটরিং কন্ট্রোলের পার্ট। তাহলে হিউম্যান রিসোর্সের কন্ট্রোল লাগবে না? তাদেরকে তো দেখতে হবে তাদের পারফরমেন্স কিরকম, তারা ভালো মতো কাজ করতেছে কিনা, এটা কোথায় করবো? এটা আসলে করতে বলা হয়েছে ম্যানেজ টিমের সাথে। যখন টিম ম্যানেজ করবে তখন এই পারফরমেন্স অ্যাপ্রেজাল করা, তাদের আসলে আপগ্রেড হচ্ছে কিনা, বা অনেকে ব্যাড পারফরমেন্স থাকতে পারে প্রজেক্টে। প্রজেক্টে অনেক সময় অনেকে আছে ভালো করাচ্ছে ক্ষতিকর, তো সেগুলো কিভাবে আইডেন্টিফাই করবেন, হ্যাঁ, এগুলো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে কিন্তু আলোচনা করবো মেনলি এই দুইটা, এই প্রথম দুইটা নিয়ে। আর তার মধ্যে এইটা শিডিউল চ্যাপ্টারে আলোচনা করছি আমি মোটামুটি ডিটেল। মেনলি এইটা আলোচনা করব, এরপরে এই তিনটা আসলে আলোচনা করবো লেসন 4, 5। ফলে এগুলো আসলে আমরা দেখবো ওখানে। কন্ট্রোল রিসোর্স, এটা আলোচনা বোধহয় আছে, ওই আপনার লেসন 5-এ আছে। লেসন 5 আমরা এটা নিয়ে আলোচনা। ওকে, তাহলে রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান যখন আমরা তৈরি করব, তখন দেখেন যে আমাদের প্ল্যান করতে হবে যে আমরা আসলে কি কি রিসোর্স লাগবে আইডেন্টিফাই করার প্রথম কাজ। সেই প্ল্যানটা হিউম্যান রিসোর্স মানে রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানে থাকবে। কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে আইডেন্টিফাই করবো যে ওয়ার্ক প্যাকেজ এবং টাস্ক থেকে আইডেন্টিফাই করবো। হাউ টু অ্যাকোয়ার টিম, তাদেরকে কিভাবে আমরা অ্যাকোয়ার করবো। তারপরে অবশ্যই প্রজেক্টে আমরা জানি বিভিন্ন রোল থাকে, তাই না? রোল, রেসপন্সিবিলিটি, অথরিটি থাকে থাকে। তো আমার প্রজেক্ট কাজ করার জন্য কি কি রোল লাগবে, এই যে একটু আগে বললাম সিভিল ইঞ্জিনিয়ার লাগবে, হ্যাঁ, এটা একটা রোল। ওখানে আমরা সিভিলের কাজ দেখার জন্য সে আসবে। তো বা আর্কিটেক্ট লাগবে, তার মানে আর্কিটেকচার কাজ করার জন্য লাগবে। হুম, তো সেই রোলটা সেট করতে হবে, সেই রোলের কাজ কি, রেসপন্সিবিলিটি, এবং সে কতটুকু অথরিটি পাবে। ঠিক আছে না? এবং ওই রোলে যাদেরকে আমরা নেব তাদের মধ্যে কি কম্পিটেন্সি এবং স্কিল থাকা দরকার। হুম, এইটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যখন আমরা প্ল্যান করব। এই পুরাটা কি এইচআর এর জিনিস কিন্তু, তাই না? এরপরে প্রজেক্টের অর্গানোগ্রামটা কিরকম হবে? হ্যাঁ, টিপিক্যাল একটা প্রজেক্ট অর্গানোগ্রাম, পিএম সবার উপরে থাকতে পারে, হ্যাঁ, তার ডেপুটি প্রজেক্ট ম্যানেজার থাকতে পারে, একজন দুইজন, তাই না? তার আন্ডারে আবার অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার থাকতে পারে, তার আন্ডারে আরো অনেক টিম থাকতে পারে। এরকম এইটাকে আমরা বলতেছি প্রজেক্ট অর্গানোগ্রাম। যেমন আমাদের প্রজেক্টে আমাদের এটাকে আমরা বলি পিআইসি টিম, যেটা প্রজেক্ট ডিরেক্টর থেকে শুরু হয়েছে। পিআইইউ বলি আমরা, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট, এটা একটা অর্গানোগ্রাম আছে আমাদের। আবার পুরো প্রজেক্টে আমাদের তিনটা গ্রুপ আছে সিনিয়র ম্যানেজ অফিসিয়ালদের। পিএসসি একটা গ্রুপ আছে, অ্যাডভাইজারি কমিটি আছে, সেখানে প্রায় সচিব পর্যায়ের লোকজন আছে মিটিং এ, হ্যাঁ, 15, হেডেড বাই ইয়ারডি সেক্রেটারি, 15 জন লোক, 15 জন সদস্য। এটারও কিন্তু একটা অর্গানোগ্রাম আছে। আবার আমাদের একটা পিএসসি আছে, স্টিয়ারিং কমিটি, যেটা প্রিন্সিপাল সেক্রেটারি হেড করে। তারপর আরেকটা আমাদের কমিটি আছে পিআইসি, যেটা আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান হেড করে। তার আন্ডারে কিন্তু অর্গানোগ্রাম আছে। তাহলে এই সবগুলোই কিন্তু এই পিডির উপরে কিন্তু আছে এই সবগুলো। তো এইটাকে আমরা বলতেছি প্রজেক্ট অর্গানোগ্রাম বা প্রজেক্ট অর্গানাইজেশন চার্ট। ঠিক আছে, গ্রাফিক্যালি যদি আপনি রোলগুলোকে আইডেন্টিফাই করার পর প্রেজেন্ট করেন। এরপরে প্ল্যান করতে হবে যে আমার মানুষগুলোকে আমি কিভাবে ম্যানেজ করবো, হ্যাঁ, তাদের কিভাবে সিলেক্ট করব, হ্যাঁ, তারপর কন্টিনিউয়াসলি কিভাবে, ওই যে আমরা বললাম না, অ্যাকোয়ার করা, ডেভেলপ করা, কিভাবে ডেভেলপ করবো, কিভাবে তাদেরকে ম্যানেজ করবো, এইটা প্ল্যান করতে হবে। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট প্ল্যান করতে হয়, সেটা হচ্ছে রিসোর্স কিভাবে রিলিজ করবে। প্রজেক্টটা টেম্পোরারি, তার মানে প্রজেক্ট শেষ হয়ে গেলে কিন্তু রিসোর্সকে রিলিজ করতে হবে। সেই প্ল্যানিংটা কিন্তু আপনার এখানে করতে হবে। তারপরে ট্রেনিং, আপনার যে ডেভেলপ করবেন আপনার টিমকে, ওই যে আমরা বললাম তিনটা কাজ: অ্যাকোয়ার করা, ডেভেলপ করা এবং ম্যানেজ করা। তাহলে
ডেভেলপ করা একটা তো উপায় হচ্ছে ট্রেনিং দেওয়া লোকজন, আপ স্কিলিং এর জন্য। তো সেই ট্রেনিংটা আমরা প্ল্যান করতে হবে কিন্তু এখনই, যখন এইচআর এর প্ল্যান করবো। টিমকে যে আমরা ডেভেলপ করতে হবে, ওই যে সেকেন্ড যেটা প্রসেস একটু আগে আমরা দেখলাম, ডেভেলপ। তার জন্য বিভিন্ন টিম বিল্ডিং অ্যাক্টিভিটি হতে পারে, বাইরে কোনো সফর হতে পারে, ট্যুর হতে পারে, এনিথিং। কিভাবে আপনি টিমকে ডেভেলপ করবেন, ঠিক আছে? আর এই রিসোর্স কন্ট্রোল যেটা, এটা পুরাটাই আসলে কি নিয়ে? ফিজিক্যাল রিসোর্স নিয়ে, ঠিক আছে? সো সাপ্লাই এবং ডিমান্ড কিভাবে আমরা ম্যানেজ করব, তারপর কার কি ইকুইপমেন্ট লাগবে, হ্যাঁ, মেশিন লাগে, ল্যাপটপ লাগে, ওয়ার্ক প্লেস লাগে, ওয়ার্ক স্পেস লাগে, এগুলোকে এনশিওর করতে হবে। আর রিকগনিশন প্ল্যান, আমরা বলেছি যে অ্যাজ এলও আমরা করেছিলাম, একটা প্রিন্সিপাল ছিল যে সবচেয়ে ওই টিমটাই পারফরমেন্স করে যাদের আসলে মোটিভেশন হাই, তাই না? মোটিভেটিং টিম। তো আপনার মোটিভেট করার কি সবচেয়ে উপায় কি? রিকগনিশন করা এবং রিওয়ার্ড দেওয়া। রিওয়ার্ড আর রিকগনিশন, সেই প্ল্যানটা কিন্তু এখানে করে রাখতে হবে। কারণ এর জন্য কিন্তু বাজেট লাগতে পারে, এই বিভিন্ন কাজ করতে কিন্তু বাজেট লাগবে। হ্যাঁ, এই জন্য সরকারি প্রজেক্টে যখন ডিপিপি পাস হয়, তখন এই ট্রেনিং ট্রেনিং সবকিছুর কিন্তু বাজেট থাকে। ওয়ার্কশপ করবেন বিভিন্ন, সব বাজেট আগে থেকেই বলা থাকে, তাহলে পরে কিন্তু আর এই বাজেট পাবেন না। প্রাইভেট সেক্টর সেম, আপনি যদি এগুলো বাজেট শুরুতেই না নিতে পারেন, পরে ম্যানেজমেন্টকে যত চান কোনো আর পাবেন না টাকা পয়সা। হুম। আমি প্রাইভেট সেক্টরে কাজ করতে অনেক ফেস করছি। এই জন্য আমি ইচ্ছা করে আগে থেকে টাকা রাখতাম, যাতে আমি লাঞ্চ করতে যাব সবাই পুরো টিম নিয়ে, এই টাকা তো কোথায় পাবো, পরে পাবোই না এটা। তো এগুলো আগে থেকে প্ল্যান করতে হবে। তারপর রিওয়ার্ড রিকগনিশন না দিলে মানুষ মোটিভেট হয় না। প্রতি মাসে হয়তো দিলেন বা কোয়ার্টারলি পারফরমেন্স অ্যাপ্রেজাল করে কিছু একটা দিলেন, এটা ইয়া। রিওয়ার্ড এবং রিকগনিশন দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। রিওয়ার্ড হচ্ছে ট্যানজিবল, আর রিকগনিশন হচ্ছে ইনট্যানজিবল। হ্যাঁ, যেমন থ্যাংক ইউ বলা, এটা কি কোনো টাকা খরচ হলো? থ্যাংক ইউ, ওয়েল ডান, ইউ ডিড এ গ্রেট জব। হ্যাঁ, এগুলো বলতে চাই না আমরা বাংলাদেশে। আর বাইরে দেখবেন কথা কথা থ্যাংক ইউ বলতে। সরি যেমন খুব বেশি বলে, থ্যাংক ইউ বেশি বলে। যাই হোক, আমাদের একটা কালচার একটু ইয়া। তো এই রিওয়ার্ড আর রিওয়ার্ড হচ্ছে যেটা ট্যানজিবল, যে আপনি বোনাস দিলেন, হ্যাঁ, স্যালারি দিলেন, কোনো একটা গিফট দিলেন, এগুলো হচ্ছে আপনার রিওয়ার্ড। তবে চমৎকার একটা কথা আছে যে ডোন্ট গিভ রিওয়ার্ড উইদাউট রিকগনিশন, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, রিওয়ার্ড দিলাম কোনো রিকগনিশন নাই, সেটা কিন্তু খুব ইয়া, ভালো দেখে না। এই যে আমাদের দেখলাম যে পিকনিক হলো, পিকনিকের প্রথম যে প্রাইজ পেলো লটারি, হম, সে কিন্তু বিরাট ছবি টবি দিয়ে দিল যে লটারিতে সে কি যেন অ্যান্ড্রয়েড টিভি পেয়েছে। এবং যে ছবি দিল হচ্ছে আমাদের ইয়ার, আমাদের ক্যারেক্টারের ইয়া থেকে, প্রেসিডেন্টের কাছ থেকে। এটা হচ্ছে রিকগনিশন। এমনি যদি তাকে ইয়াতে পাঠাই দিত টিভি, এটা কিন্তু খুব একটা রিকগনিশন হতো না। কিন্তু ওই যে পাইলট সবার মাঝে সবাই হইচই করলো, মজা করলো, এটা কিন্তু হচ্ছে রিকগনিশন। আর রিওয়ার্ড তো সে তার টিভিটা। এই দুটো কম্বাইন করে আসলে মানুষকে মোটিভেট করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা এখন টিমকে যে অ্যাকোয়ার করবো, করার পর তাকে যার যে পদে নিয়েছি তাদেরকে সেখানে দিয়ে দেবো, অ্যাসাইন করে ফেলবো, তার রোল রেসপন্সিবিলিটি তাকে দিয়ে দেবো। এবং আমরা চাইলে টিমের ডিরেক্টরি, সবাই তৈরি করে, এটা টিম ডিরেক্টরি থাকে, সবার কন্ট্যাক্ট অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এমার্জেন্সি কন্ট্যাক্ট, এগুলো অনেক সময় কাজে লাগে। ঠিক আছে, এগুলো আমরা করে ফেলবো। এই যে এই কথাটা সবাই একটু পড়েন তো, এই কথাটা। ঠিক আছে না? আমি যে এই ক্লাসের গত ক্লাসে, আগের ক্লাসে হোয়াইট বোর্ডে বুঝিয়েছিলাম যে স্কোপ, শিডিউল, কস্ট, রিসোর্স একসাথে করতে হয় প্র্যাকটিক্যালি প্রজেক্টে, তাহলে কিন্তু। WBSD। হুম। তো সেই কথাটা এখানে বলছে আর কি। ঠিক আছে, এগুলো এগুলো আমার মনে হয় টেইলর করতে হবে আপনার প্রজেক্ট অনুযায়ী। তারপরে সফট স্কিল অলওয়েজ মাথায় রাখতে হবে, শুধু হার্ড স্কিল কিন্তু না। হ্যাঁ, আমাদের প্রজেক্টে আমি যেটা দেখতেছি, অনেক সিনিয়র লোকজন আছে, এক্সপার্ট লোকজন আছে, কিন্তু অনেকের মধ্যে দেখতেছি ইমোশনাল কম্পিটেন্সি খুব কম। হঠাৎ রেগে যাচ্ছে, হঠাৎ চিৎকার করতেছে। তো এগুলো আসলে মানে একটা ইয়া এনভারনমেন্টে ভালো ভালো দেখেন। হম, বা ছোট্ট একটা বিষয় নিয়ে এত বেশি ইয়া করতেছে, টিমের মধ্যে গন্ডগোল তৈরি করে ফেলতেছে। তো আমার মনে হয় যে ইমোশনাল কম্পিটেন্সির অভাব। তো সফট স্কিল কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ভালো লোক না নিলে, টিম প্লেয়ার না হলে কিন্তু আপনার টিমে কাজের চেয়ে অকাজ বেশি হবে আর কি। হ্যাঁ, এটা আমাদের একটা ডিফিকাল্টি। এবং টিম যতক্ষণ পর্যন্ত একসাথে কাজ করতে না পারে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে টিম ভালো রেজাল্ট দিতে পারে। রিসোর্স ক্যালেন্ডার, এটা কিন্তু আমরা সব প্রজেক্ট ইউজ করি, অ্যাজাইল হোক, হাইব্রিড হোক, ট্রেডিশনাল প্রজেক্ট, রিসোর্স ক্যালেন্ডার কিন্তু আমরা ইউজ করি। রিসোর্স ক্যালেন্ডার মানে কি? হোয়াট ইজ রিসোর্স ক্যালেন্ডার?
কবে লাগবে রিসোর্সটা, কয়দিনের জন্য লাগবে, সবকিছু ডিটেল দেওয়া থাকে স্যার। হ্যাঁ, মানে কোন রিসোর্স কখন অ্যাভেলেবল, হ্যাঁ, এটা কয়দিনের যদি জন্য আমরা না অ্যাভেলেবল। জানি, সেই রিসোর্স কিন্তু শুধু মানুষটাকে তো মনে রাখতে হবে। ইয়েস। ইকুইপমেন্টের যদি অ্যাভেলেবিলিটি আছে, এই যে বড় বড় ইকুইপমেন্ট যেগুলো ক্যাটারপিলার ভাড়া টাইপ, নেন। হুম। এগুলো কিন্তু আপনার এক প্রজেক্টে নিলে হয়তো 1 মাস ওখানে ইউজ করবে সে, ও তারই হয়তো 3টা প্রজেক্ট, ওখান থেকে ওইটা কিন্তু সে ইউজ করতে পারছে না, 1 মাস ইয়া থাকবে। তো এগুলো না জানলে আপনার কিন্তু প্ল্যানিং গন্ডগোল লেগে যাবে, ওই যে আপনার শিডিউল প্ল্যানিং গন্ডগোল হবে। এই জন্য রিসোর্স প্ল্যান না করলে শিডিউল প্ল্যান করা যায় না। মাইক্রোসফট প্রজেক্টে যদি আপনি করে থাকেন, মাইক্রোসফট প্রজেক্ট দেখবেন রিসোর্স ক্যালেন্ডার ডিক্লেয়ার করা হয় মাইক্রোসফট প্রজেক্টে, মানে কোন পিপল কোন ইকুইপমেন্ট কখন অ্যাভেলেবল তার ক্যালেন্ডার পাঠানো হয়। তাহলে কিন্তু কি হবে, শিডিউলিংটা উল্টাপাল্টা হয়ে যায়। সেটাকে আমরা রিসোর্স ক্যালেন্ডার বলতেছি। কে কখন অ্যাভেলেবল, কাকে কখন লাগবে, কতটুকু লাগবে, সেটা অবশ্যই একটা ক্যালেন্ডার তোমার থাকতে হবে। ক্যালেন্ডার মানে একদম প্র্যাকটিক্যাল ক্যালেন্ডার। কিন্তু এই মাসের কেউ হয়তো প্রথম সপ্তাহ, হ্যাঁ, আমার প্রজেক্টে কাজ করবে, আর্কিটেক্ট হয়তো পরের সপ্তাহ অন্য একটা প্রজেক্টে কাজ করবে। এটা যদি না জানি, তাহলে তো শিডিউলিং এ সব গোলমাল, সব ডেলিভারি পিছিয়ে যাবে। লোকজনকে যে আমরা কাজ অ্যাসাইন করবো, তার চমৎকার একটা টুল আছে, টুলটার নাম হচ্ছে রেসি, RACI। রেসি মানে হচ্ছে রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল, কনসালটেড, ইনফর্ম। ঠিক আছে, এরকম একটা, এটাকে আমরা অনেক সময় একটা জেনারিক নাম আছে, এটা র্যাম। র্যাম মানে হচ্ছে রেসপন্সিবিলিটি অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স। এক্সাম্পল আছে নাকি এখানে দেখি? না, একটা ছবি নেই, ছবি থাকলে ভালো হতো, আমি ব্রেকের পর আপনাদের ছবি দেখাবো। তার মানে আমরা কি করি, এই যে আমরা টাস্ক আইডেন্টিফাই করলাম না, আমরা এখানে গেলে একটু ভালো হবে। এই যে টাস্ক আমরা আইডেন্টিফাই করলাম, ধরেন এখানে টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, এখানে আসলে বিভিন্ন রোল থাকে। রোল 1, রোল মানে হচ্ছে ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার এরকম আর কি, হ্যাঁ, বা নামও দিতে পারেন, যার নাম সে, হ্যাঁ, ধরেন রেজা, মাইক, ভেরোনিকা, হ্যাঁ, এরকম। এখন এই কাজটা কে রেসপন্সিবল, রেসপন্সিবল মানে যে কাজটা করবে, ঠিক আছে। তাই ধরেন এই কাজে আমি রেসপন্সিবল, এই কাজটার জন্য কে অ্যাকাউন্টেবল, অ্যাকাউন্টেবল মানে, হ্যাঁ, কাজটা যদি না হয় প্রথমে তাকেই ধরা হবে। ঠিক আছে, তো সে হচ্ছে অ্যাকাউন্টেবল, সে কাজটা করবে এরকম না, কিন্তু সে ঠিক করা হচ্ছে দিতে লিড, হবে। হ্যাঁ, কাজটা ওনার সে, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবল। আর হয়তো ওই সময় আরেকজনের সাথে আমাকে কনসাল্ট করতে হবে, তার পাশে সি লিখবো। আর যার সাথে যাকে 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 জানাতে হবে এরকম আরো থাকতে পারে, তার পাশে তো আপনি আই লিখলেন, ইনফর্ম করতে হবে 3 জন। তার মানে মেইল করার সময় মেইল কেউ রাখতে হবে, বা মিটিং এ অবশ্যই 3 জনকে রাখতে হবে। ঠিক আছে, এইভাবে প্রতিটা অ্যাক্টিভিটিকে আমরা অ্যাসাইন করি, এবং কার কি রেসপন্সিবিলিটি আমরা বলে দিচ্ছি, কে রেসপন্সিবল, কে অ্যাকাউন্টেবল, কে কনসালটেন্ট, কাকে কাকে ইনফর্ম করতে হবে। এই কনসালটেন্ট একাধিক হতে পারে, ইনফর্ম একাধিক হতে পারে, রেসপন্সিবল একটা কাজের জন্য একাধিক লোক হতে পারে, কিন্তু অ্যাকাউন্টেবল কি একাধিক হবে? অ্যাকাউন্টেবল একজন স্যার, যে হুম, অ্যাকাউন্টেবল যদি 2 জনকে দিয়ে দেন, তাহলে তখন কি একটু মারামারি জসীমউদ্দিনের, হবে। গল্প হয়ে যাবে। জসীমউদ্দিনের গল্প করছেন না, যে 2 বউ ছিল এক লোকে, ছোট বউ আর বড় বউ। তো একদিন রান্না করতো, যে রান্না করতো সে আবার পাখা বাতাস করে খাওয়াইতো। একদিন বড় বউ, একদিন ছোট বউ। তো ছোট বউর প্রতি সবার আকর্ষণ বেশি থাকে নাকি, গল্পে তাই দেখা যায় আর কি, ছোট বউর প্রতি আকর্ষণ বেশি। তো ছোট বউ রান্না করছে, বড় বউ করছে কি, যখন সে রান্না থেকে গেছে তখন লবণ দিছে বেশি করে, যাতে আজকে বকা খায় মাইর। হ্যাঁ। আগের জামাইরে তো মাইর দিত, এখন উল্টা জামাইরে মাইর খায়। তো যাই হোক, তো ভাবছে যে আজকে পিটাবে। তো খাওয়ার বাতাস করতেছে, খাওয়াচ্ছে ছোট বউ, আর ও কর্নার থেকে দেখতেছে আজকে মাইর খেলে খুব মজা মজা পাবে সে। এখন জামাই তো চালাক, সে বলছে যে, কি ব্যাপার, আজকে খাবারে একটু লবণে হয় নাই, কি করছো তুমি, হ্যাঁ? তখন বড় বউ পিছন থেকে বলতেছিল যে আসলে ও তো লবণই দেয় নাই, তাও আমি একটু লবণ দিছি। হুম। তখন জামাই বুঝতে পারছে যে আসলে লবণটা কে দিছে, পিটুনি তার উপর পড়ছে। হ্যাঁ, তো অ্যাকাউন্টেবল যদি একাধিক থাকে তাহলে আসলে কোনো কাজ হবে না, অ্যাকাউন্টেবল অলওয়েজ একজন থাকতে হবে। এই 4টা রোলের মধ্যে আরেকটা জিনিস মনে রাখেন, এই 4টা যে রোল বলতেছি আমরা, রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল, কনসালটেন্ট এবং ইনফর্ম, তার মধ্যে এই 2টা হচ্ছে ম্যান্ডেটরি, এম। প্রতিটা কাজের সাথে এই 2টা থাকতেই হবে। আর এই 2টা হচ্ছে অপশন, থাকতেও পারে না থাকতেও পারে।
দরকার হতে পারে, নাও হতে পারে, কিন্তু এই দুইটা লাগবেই। ঠিক আছে, বুঝতে পেরেছে? পরীক্ষায় কিন্তু অনেক সময় আমার একটা স্টুডেন্ট বলেছিল আমাকে যে সে পরীক্ষায় একটা প্রশ্ন পেয়েছিল, একটা টেবিল দিয়েছিল এবং যে রেসপন্সিবল অ্যাকাউন্টেবল সব লেখা আছে, বলে বলছে যে কোন রোতে ভুল আছে। আচ্ছা। হুম। তার মানে কি, যদি একটা রোতে অ্যাকাউন্টেবল বা রেসপন্সিবল মিস থাকে, কাউকে দায়িত্ব না দেওয়া হয়, তার মানে কি ওটাতে ওটা কিন্তু ভুল। ভুল। এই দুটা ম্যান্ডেটরি। যদি কোনো একটা রোতে একাধিক এ থাকে, সেটাও কিন্তু ভুল। হুম। ঠিক আছে, এরকম কিন্তু পরীক্ষায় জাস্ট আপনার নলেজের উপরে, কোনো মুখস্থর কিছু নেই। স্যার ব্যাপারটা রেসপন্সিবল একাধিক হইতে পারে না স্যার, অ্যাকাউন্টেবল একজন হইলো। রেসপন্সিবিলিটি একাধিক হবেই, ওকে। হতেও পারে। হ্যাঁ, বাকিরা সবাই হতে পারে একাধিক। হ্যাঁ, হুম। একটা কাজ তো একা করা যায় না, হয়তো আপনার টিম 10 জন নিয়ে করবে। Correct. হুম। সো সেম যেমন ক্রিকেট টিম বা ফুটবল টিমে আমাদের ক্যাপ্টেন একজনই থাকে। তো ওটা আর সবাই মিলে রেসপন্সিবল, আজকে ম্যাচটা জিততে হবে। হ্যাঁ, আর কোচের সাথে কনসাল্ট করবেন, অন্য সিনিয়র প্লেয়ারদের সাথে কনসাল্ট করবেন। হ্যাঁ, আম্পায়ারকে ইনফর্ম করে যাবেন। হুম। নাহলে কি যেন টাইম আউটটা কি আউট হয়ে গেল, এরকম হবে আর কি। ঠিক আছে। আর এখানে অনেকে রেসিকে সি বাদ দিয়ে অনেকে এস বলে, এস মানে হচ্ছে সাপোর্ট। হুম। আর কনসালটেন্ট। সাপোর্ট। তা আমরা ব্রেকে যাওয়ার আগে একটা ছোট্ট কোশ্চেন আছে, দেখেন এখানে। দেখেন তো, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যান্সার কি হবে? হুইচ অফ দিস আর ট্রু, চুজ সেভারেল। চুজ সেভারেল বাদ দেন, কোনটা কত ট্রু সেটা বলো। অ্যাজাইল টিমে রিসোর্স যে প্ল্যান হয়, রিসোর্স নিয়ে যে আমরা কাজ করি, অ্যাডাপটিভ রিসোর্স প্ল্যানিং, কোনটা কত ট্রু পড়েছে এগুলো কিন্তু আমরা অ্যাজাইলে। স্যার এক, এক, তিন আর চার। টিম সেলফ এক অর্গানাইজ, তাই তিন না? চার। আচ্ছা, তাহলে আপুকে পাওয়া গেলে অনেকদিন পরে নাকি। আচ্ছা, এক তিন, তিন। তাই না? জেনারেলাইজ এবং স্পেশালাইজ লাগবে। আর এই চার, কি শিফট হইতে হবে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ফলস। ঠিক আছে না? ঠিক আছে। Right. সো এজাইলে দেখেন, আমরা এজাইলে আসলে এইভাবে কাজ করে থাকি, আমরা পড়েছি অনেক আগে। তাহলে দেখেন তো এখানে মানে এরকম প্রশ্ন আসতে পারে আর কি। হ্যাঁ, রেসি চার্টে যে এখানে এখানে একটা জিনিস দেখেন, আমি বলিনি, সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু যে অ্যাকাউন্টেবল সে কিন্তু নিজেও রেসপন্সিবল থাকতে পারে। ঠিক আছে না? আমি অ্যাকাউন্টেবল কিন্তু আমি কিছু কাজেও পার্টিসিপেট করবো, সেটা তো আছেই। একাও করতে পারে বা একাধিক লোক থাকবে তার সাথে, সেও অ্যাকাউন্টেবল এবং রেসপন্সিবল হতে পারে। তাহলে এখানে কোন রোতে প্রবলেম আছে? 5টা রো। 5টা রো মানে 5টা কাজ দেখেন অ্যাসাইন করা আছে, প্রজেক্ট ম্যানেজার, বিজনেস অ্যানালিস্ট, ডিজাইনার, ইঞ্জিনিয়ার। তাহলে 1 নম্বর রো ঠিক আছে না? 1 নম্বর। তারপরে 2 নম্বরটার কি অবস্থা? ঠিক আছে। 3 নম্বর রো আর্কিটেকচার ডিজাইন। তিন এখানে নাম্বার তো ঠিক আর আছে, স্যার। 3 নম্বরে আর পাচ্ছি না, কে কাজ করবে বলা নেই। তাহলে এটাও সমস্যা, আর থাকতে হবে। তারপর কনস্ট্রাকশনে কে আছে? এখানেও আর নাই। আর নাই স্যার। আর লাস্টেরটা কোয়ালিটি চেকে, এখানে কি সমস্যা? কোয়ালিটি চেক, প্রজেক্ট ম্যানেজার, অ্যাকাউন্টেবল, ডিজাইন, কোয়ালিটি চেকের সমস্যা কি? স্যার অ্যাকাউন্টেবল দুইজন স্যার। হ্যাঁ, সবাই দেখেছি 2 জন অ্যাকাউন্টেবল আছে, কিন্তু যেখানে একটা দেখতে পাচ্ছি আমরা, আর এখানেও দেখতে পাচ্ছি। ঠিক আছে, অ্যাকাউন্টেবল সবসময় একজন থাকবে, 2জন থাকলে কাজ হবে না কিন্তু। ওকে, ঠিক আছে, তাহলে ইয়াতে ফিরে যাই।